আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ঘড়িতে সবাই এখন 7:02। আর আমরা আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার জন্য আজকের ইংলিশ ক্লাসে আমি শাহরিয়ার সাগর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই ক্লাসে জয়েন করবেন। আজকের ক্লাস থেকে আমরা কিছু সাজেশনস টপিক আমরা দেখার চেষ্টা করব, যে টপিকগুলো থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদ বি ইউনিটে প্রত্যেক বছর যে প্রশ্নগুলো রিপিট হয়েছে এবং কোন কোন টপিক থেকে সব সময়ের জন্য প্রশ্ন করতে পছন্দ করে সেই সমস্ত টপিকগুলো নিয়ে আমাদের আজকের একটা সাজেশন ক্লাস থাকবে। আমি শাহরিয়ার সাগর আছি লিজেন্ড কেয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে। অল ইন ওয়ান ব্যাচের মানে অলরেডি আমাদের ক্লাস চলমান রয়েছে। যারা এনরোল করতে চান অল ইন ওয়ান ব্যাচ লিজেন্ড কেয়ারের, যেটা মাত্র 2000 টাকার কোর্স 50% ছাড়ে 1000 টাকায় ভর্তি চলছে, পেজে অথবা আমাদের যে নাম্বারগুলো রয়েছে সেখানে আপনারা নক করতে পারেন। আর অবশ্যই ক্লাসটাকে একটু সবাই শেয়ার মেনশন করে দিয়ে বন্ধুদের একটু জানাই দিবেন। রমজানের এই সন্ধ্যায় সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি সবাই বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তুহিন ওয়ালাইকুম আসসালাম, সবার সালামের একসাথে উত্তর করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ বি ইউনিটের ইংলিশে 30-30 পাওয়ার রোড ম্যাপ, এবং আজকের স্লাইড থেকে আপনারা যে বিষয়টা পাবেন সেটা হলো আমাদের যাবতীয় যা যা আছে সেগুলো আপনারা সবাই দেখতে পাবেন। মোটামুটি যে যে টপিকগুলো আপনাদের জন্য প্রয়োজন, যেগুলো দরকার, সেই সমস্ত বিষয়গুলোই আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। সবাই একটু সাথে থাকেন, সবাই একটু কমেন্টসের সাথে যুক্ত হয়ে যাবেন। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে জানাই দেন যে ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে লিজেন্ড কেয়ারের পেজ থেকে। লিজেন্ড কেয়ার খন্দকার জিকে এবং ক্লাসরুম, আমাদের যে লিজেন্ড কেয়ার ক্লাসরুম যে পেজটা রয়েছে সেই 3টা পেজ থেকে আপনারা সবাই ক্লাস দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ মাসুম সওগাত, আমি ভালো আছি। তামান্না জান্নাত হাইলাইট করেছেন সবাইকে, সবাই একটু হাইলাইট করে দেন বন্ধুদের। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ইরফান আনাস মিশন, মাসুম সওগাত, যে রিমাকে মেনশন করেছেন, ওয়ালাইকুম আসসালাম। আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন। একটি আপনাদেরকে প্রোমো আপনাদেরকে দেওয়া হয়েছে, সেই প্রোমোটা আপনারা লক্ষ্য করতে পারেন। স্ক্রিন আমার মনে হয় আজকে একটু দূরে দিয়েছি যেন সবাই খুব ক্লিয়ারলি সব কিছু দেখতে পায়। রমজানের এই সন্ধ্যায় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 30-30 পাওয়ার রোড ম্যাপ নিয়ে আমরা আজকে অ্যানালিসিস এবং সাজেশনমূলক একটি ক্লাস, কিছু প্রশ্ন সলভ থাকবে। সেই প্রশ্নগুলো আপনারা সলভ করলে বুঝতে পারবেন যে কোন টাইপের প্রশ্ন আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের কিছু সাজেশনস টপিক নিয়ে প্রথমেই কথা বলতে চাই। শুরুতেই যে বিষয়টা মেনশন করে জানাবো সেটা হলো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আমাদের একটা প্যাসেজ আসবে, এবং এই প্যাসেজ থেকে আমরা মোটামুটি 5টা প্রশ্ন, এবছরের ভর্তি পরীক্ষায় মোটামুটি আপনারা 5টা প্রশ্ন শিওর থাকেন যে মোটামুটি 5টা প্রশ্ন এখান থেকে আসবে, এবং এই প্যাসেজ কমন পাবেন না। বিগত বছরেরগুলো পড়লেও কমন পাবেন না, বাট প্যাসেজের রিডিং সেন্স অ্যাবিলিটি যাদের ভালো আছে, প্যাসেজ কিভাবে সলভ করতে হয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে স্ট্র্যাটেজি জানা থাকলে আপনারা এই 5-এ 5, 4 এরকম একটা মার্কস আপনারা ক্যারি করবেন এখান থেকে। তো আমি বলছি যে কম্প্রিহেনশন বা প্যাসেজ এটা আপনার বাধ্যতামূলক, আপনাকে প্রস্তুতি বা মেন্টাল সেট আপ নিয়ে যেতে হবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বি ইউনিটে মানবিক বিভাগের একটা প্যাসেজ আসবে যেখান থেকে 5 মার্কসের প্রশ্ন আসবে, বাদ থাকে আর 25 মার্কস। এই 25-এর মধ্যে আপনি ধরে নিতে পারেন আরও 5টা প্রশ্ন লিটারেচার, লিটারেরি টার্মস, সাহিত্যিক প্রবন্ধ, এই টাইপের প্রশ্ন আসবে। তাহলে আমরা সাহিত্য অংশ থেকেও আরও 5টা প্রশ্ন ধরে রাখলাম। হ্যাঁ, এখন আসেন আমাদের ভোকাবুলারি অংশ থেকে। ভোকাবুলারি অংশ থেকে প্রত্যেক বছর 5টা প্রশ্ন আসে। আপনি যদি অ্যানালিসিস করে দেখেন প্রতি বছর ভোকাবুলারি অংশ থেকে 5টা করে প্রশ্ন আসে, এবং এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভোকাবুলারিগুলো একটু সহজ হয়, তুলনামূলকভাবে সহজ, এবং প্রত্যেকটা বছর দেখা গেছে এই যে এক কথায় প্রকাশের জন্য যে ভোকাবুলারিটা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা দেখেন অনেকগুলো স্টার দেওয়া আছে, এটা প্রত্যেক বছর আসে। অ্যানালজি খুব একটা আসতে
দেখা যায় না, তারপরেও আসে এবং খুব সহজ অ্যানালিজে আসে, হ্যাঁ, যেটা মানে অন্যদের মতো এতটা পেঁচানো না, মোটামুটি ইজি, এবং বিগত বছরের প্রশ্নগুলোর উপরে ধারণা থাকলেই মোটামুটি অ্যানালজিতে সামান্য ইংরেজি ট্রান্সলেট করতে পারে এমন একটা যে ভোকাবুলারি যাদের জানা আছে তারাও কিন্তু উত্তর করতে পারবে সেখান থেকে। হ্যাঁ, এখানে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থেকে প্রশ্ন আসে, প্রত্যেক বছরই এসেছে, এজন্য এটাকে বেশি স্টার মার্ক দেওয়া হয়েছে। সিনোনিম অ্যান্টোনিম তো আপনারা জানেন, কিন্তু সিনোনিম অ্যান্টোনিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য একটু সিস্টেমেটিক আসে, মানে আপনার দেখা গেল যে কোনো একটা লাইন থেকে প্রশ্ন দিয়েছে, অথবা একটা একটা সেন্টেন্স ওঠানো আছে, সেখানে ফিল ইন দ্য গ্যাপসে কোন মিনিংটা বসবে, এই টাইপের করে ওয়ার্ড মিনিং, এক কথায় মানে ভোকাবুলারিটা খুব বেশি যে কঠিন করে দেয় অন্যান্য ভার্সিটির মতো, বা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে যেমন যতটা কঠিন করে প্রশ্ন করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এই ভোকাব অংশের প্রশ্নটা কিন্তু ততটা কঠিন হয় না। অ্যান্ড ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, আচ্ছা, এই যে বিষয়গুলোর উপরে যদি আপনারা ভালো করতে চান তাহলে অবশ্যই আমাদের যে পেইড ব্যাচে যারা আছেন তারা হচ্ছে নাফিস, আপনারা জানেন নাফিস ইকবাল ভাইয়া আছে। এই নাফিস ইকবাল, আমি এটাই তার আইডি নেম, নাফিস ইকবাল ভাইয়াকে আপনারা নক করবেন, আপনাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এই ভোকাব অংশের পড়ার জন্য আপনাদেরকে একটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দিবে। এবং শুধু এই ভোকাব না, আরও যাবতীয় যত পিডিএফ সংক্রান্ত যত বিষয় আছে নাফিস ভাইয়াকে বললেই আপনাদেরকে সেটা সুন্দরভাবে দিয়ে দিবে, ঠিক আছে? যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো শুনে নিতে চাইবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে সবাই ক্লাসটাকে একটু শেয়ার করবেন এবং একটু রিয়্যাক্ট করে দেন, সবাই একটু রিয়্যাক্ট করেন, তাহলে আপনারা জানেন যে ফেসবুক হচ্ছে একটা এআই প্রযুক্তি, এবং সেখানে আপনি যা চান সেই টাইপের অ্যাডভার্টাইজমেন্ট অথবা আপনার যে বিষয়গুলোর সাথে অ্যাক্টিভেটেড আপনি, সেই বিষয়গুলোই কিন্তু আপনাকে বারবার আসবে। সো আপনি এখন পড়াশোনার টাইমে আছেন, আপনি এখন জামা কাপড় কেনার মুডে নাই, দেখবেন জামা কাপড় আসতেছে না, শুধু পড়ার ভিডিওগুলোই আসতেছে। সো রিয়্যাক্ট করা বা সেই পেজগুলোর সাথে সম্পৃক্ত থাকতে, এগুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, সো নাফিস ইকবাল ভাইয়াকে যারা পেইড ব্যাচে আছেন, পেইড ব্যাচ ছাড়া আবার নক করেন না, পেইড ব্যাচে যারা আছেন তারা সবাই ওয়ার্ড মিনিং, সিনোনিম অ্যান্টোনিম, তারপরে কলোকেশন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস, এগুলোর উপরে আমাদের সুন্দর করে পিডিএফ করা আছে, পিডিএফগুলো আপনারা নিয়ে পড়া শুরু করবেন। অথবা গ্রহণযোগ্য বই যদি আপনাদের বাসায় থাকে, অনেক পুরনো প্রশ্ন সাজানো থাকলেও মাস্টার বইটাতে মানে এত বেশি প্রশ্ন সাজানো আছে যে বিগত বছরের প্রশ্ন রিপিট হয়তো এই জায়গাগুলোতে, সো এই বইটা থেকে আপনারা পড়ে নিতে পারেন। এছাড়া প্রফেসরের হচ্ছে আপনার ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, অ্যাপেক্স, যে কোনো বই থেকেই এটা আপনারা পড়তে পারেন। শুধু বিগত বছরের যে কোনো জায়গায় বিসিএস থেকে শুরু করে যতগুলো আছে সবগুলো পড়ে নিলে আপনারা এখান থেকে ভালো পড়বেন। আমরা চলে যাব এর পরবর্তীতে। এখানে যা লেখা আছে ভাইয়া প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমি একটু বলে দিচ্ছি। দেখেন, সেন্টেন্সের টাইপ থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, সেন্টেন্সের টাইপ থেকে, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা ট্রান্সফরমেশন, এবং সেন্টেন্সটা উঠাই দিয়ে বলা আছে যে এটা কোন টাইপের সেন্টেন্স। সো আমরা জানি যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স 3 প্রকার, অ্যান্ড অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স আছে 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি। এইটা আসে কম, কিন্তু এই যে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, এটার জন্য এখানে 2 স্টার দেওয়া আছে। যে জায়গাগুলোতে আপনারা 5 স্টার পাবেন সেই জায়গাগুলো একবারে 100% আপনারা পড়বেন। আচ্ছা, টেন্সে 3 স্টার দিল কেন আমি বুঝতে পারছি না। প্রত্যেক বছরই টেন্স থেকে প্রশ্ন আসে। আমরা যে প্রশ্নটা, আমরা কিছু প্রশ্ন সলভ করব, চট্টগ্রামের বিভিন্ন সময় এসেছে এমন প্রশ্ন কিছুক্ষণের মধ্যে, সেখানে আপনারা দেখতে পাবেন যে কি ধরনের প্রশ্ন আসছে। সো টেন্স এখানে আছে। এরপরে আছে দেখেন অ্যাক্টিভ, প্যাসিভ ভয়েস। এটা সহজ হলেও এটা পড়ে যাবেন, কারণ হলো এটা না পড়া থাকলে কিন্তু ভুল করার সম্ভাবনা থাকে। ন্যারেশন, টেন্স, নাউন, নাউন, নাম্বার, জেন্ডার, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনে 5টা স্টার দেওয়া আছে, নাউনে 5টা স্টার দেওয়া আছে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে 5টা স্টার দেওয়া আছে। এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা একটু স্ক্রিনশট রাখতে পারেন। তারপরে এখানে দেখেন আছে ডিটারমিনার, এটা আসে প্রত্যেক বছরই আসে। প্রোনাউন থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। রিলেটিভ ক্লজ বা রিলেটিভ প্রোনাউন খুবই গুরুত্বপূর্ণ। আইডেন্টিফিকেশন অফ আইডেন্টিফাইং অ্যান্ড নন আইডেন্টিফাইং, এটা হচ্ছে বলছে যে রিলেটিভ ক্লজটাকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে এই টপিকটা দেওয়া হয়েছে। এখানে ইউজেস অফ কনজাংশন, তারপরে আছে ক্লজ। এই প্রত্যেকটা বিষয় কিন্তু যারা পেইড ব্যাচে আছেন তাদেরকে পড়ানো হবে। সবাই একটু গুরুত্বপূর্ণ টপিকগুলা, যেটা CU B ইউনিটের জন্য যে সাজেশনসটা
নোটসটা সেটা সবাই একটু নিয়ে নেন। এরপরে আমরা যদি চলে যাই যে দেখেন এই টপিকগুলো মোটামুটি আমরা জানি বা মোটামুটি আমরা পড়েছি, অথবা যেগুলো এখন আমাদের সামনে আসতেছে এই সময় এসে, মানে অ্যাডমিশন টেস্টের এই সময় এসে আমরা স্টার্ট করেছি হয়তোবা অনেকেই অক্টোবরে, অনেকেই সেপ্টেম্বরে। আমার মনে হয় যে সেপ্টেম্বরে শুরু করার পর মার্চে এসে আমাদের এই টপিকগুলো আমরা মোটামুটিভাবে সবাই কোনো না কোনো সময় পড়েছি, লাইক কন্ডিশনাল সেন্টেন্সেস, মডেল ভার্বস, অ্যাডভার্বস অ্যান্ড ইনভার্সন, সাবজাংটিভ, ডিগ্রি, প্রেপোজিশন, এমবেডেড কোয়েশ্চেন, কজেটিভ ভার্ব, তারপরে হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স, পাংচুয়েশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো ভাই আমার মনে হয় আপনারা পারবেন। রাইট ফ্রম আ ভার্ব, জিরান পার্টিসিপল, এই টপিকগুলা জাতীয় টপিক, এবং এই টপিক থেকে কিন্তু মানে রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, এগুলাতে কিন্তু এগুলাই মানে মূল টপিক, এগুলা থেকেই প্রশ্ন আসবে। ঠিক আছে, সো চট্টগ্রামের বিয়ের জন্য এই টপিকগুলো কিন্তু আপনারা সবাই একটু দেখে নেবেন। ঠিক আছে, এরপরে আসেন আমরা সাহিত্য অংশ থেকে কিছু দেওয়ার চেষ্টা করেছি, যেখানে লিটারেচার অংশে এখানে কারোর ছদ্মনাম বা কি নামে ডাকা হয় বা উনি কোন দেশের ছিলেন, এই টাইপের একটা প্রশ্ন আসে প্রত্যেক বছর। অথর্স নেম অ্যান্ড দেয়ার ওয়ার্ক, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আছে দেখেন লিটারেরি টার্মস, এটা আপনারা পড়েছেন জাহাঙ্গীরনগরে যারা করেছেন তারা, যারা নতুন আছেন তাদের সাথে আমার এই লিটারেচারের ক্লাস হবে, এবং লিটারেচার থেকে কিন্তু চট্টগ্রামের বিয়ে অনেক বেশি প্রশ্ন আসে। অনেক সময় কোনো কোনো লাইন চলে আসে, লাইন থেকে ফিগার অফ স্পিচ আইডেন্টিফাই করা, অথবা লাইনটা কার, কোটেশন, এটা প্রশ্ন অনেক সময় দেখা যায়। ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে গ্রামার বেসড, টেক্সচুয়াল গ্রামার, টেক্সট বুক থেকে গ্রামার উঠাই দিয়ে সেখানে ফিল আপ করতে হবে, এমন প্রশ্ন অনেকবার দেখা গেছে, অথবা ভোকাবুলারি বেসড। সো ফিল ইন দ্য গ্যাপসে ভোকাবুলারি বেস হলে উইদাউট ক্লু, যেটা আমরা পড়েছিলাম ইন্টারমিডিয়েটে, মানে মোটামুটি এই টাইপের ভোকাব প্রশ্নগুলো মোটামুটি সহজ হয়, যেটা সরাসরি সিনোনিম অ্যান্টোনিমের থেকে এই টাইপের করে প্রশ্ন আসলে মানে গেস করে হলেও পারা যায়। ওকে, এরপর টেক্সচুয়াল থেকে যে লিটারেরি পোয়েমস বা ভোকাবুলারি যেটা, এটা আসে অনেক সময়, এবং সেটা মোটামুটি ইজি কোয়েশ্চেন হয়। এবং এখানে দেখেন দুইটা টপিক আছে, যেটা জাতীয় টপিক, যেটাকে বলা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে, সেটা হলো সেন্টেন্স কারেকশন এবং পিন পয়েন্ট ইরোর। প্রত্যেক বছর আপনি ধরে নিতে পারেন যে এখান থেকে দুইটা করে মোট 4টা প্রশ্ন এখান থেকে আসে। হ্যাঁ, দুইটা করে 4টা প্রশ্ন প্রত্যেকটা বছর এই কারেকশন অথবা পিন পয়েন্ট ইরোর থেকে 4টা প্রশ্ন আসে। তাহলে দেখেন আপনি মাথায় সাইকোলজিক্যালি একটা বিষয় নিয়ে নেন, ধরে নেন আপনি আপনি নিজেই একটা নোট করতেছেন যে আপনি চট্টগ্রামে বিয়ের পরীক্ষায় ইংলিশে কি করবেন। সো প্যাসেজ থেকে আপনাকে মোটামুটি ধরলাম 5টা প্রশ্ন আপনার আসতেছে। ওকে, তারপরে আপনি ধরে নেন যে লিটারেচার থেকে আপনি ধরলেন যে আর 5টা প্রশ্ন আসতেছে, তাহলে 10 মার্কস এখান থেকে গেল। তারপরে আপনি দেখেন যে কারেকশন এবং পিন পয়েন্ট ইরোর থেকে আপনি 4টা প্রশ্ন পাইতেছেন, যেটা সবগুলা গ্রামার মিলায়, এবং অন্যান্য গ্রামার অংশ থেকে ধরে নেন আপনি আরো 10টা প্রশ্ন পাবেন। ঠিক আছে, আর বাকি যে প্রশ্নগুলা রয়েছে সেই প্রশ্নগুলা ধরলাম আমি ভোক্যাব। ওকে, ভোকাবুলারি প্রশ্ন। এই ভোকাবুলারির মধ্যে কি আছে দেখেন, গ্রুপ ভার্ব আছে, এই ভোকাবুলারির মধ্যে আছে গ্রুপ ভার্ব, এর মধ্যে প্রিপোজিশন আছে, এগুলো কিন্তু ভোকাবুলারির অংশ হিসেবে ধরা যায় না। হ্যাঁ, মূল ভোকাবুলারি বলতে বোঝায় সিনোনিম অ্যান্টোনিম, কিন্তু এই গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, স্পেলিং, এই ব্যাপারগুলো ভোকাবের মধ্যে পড়ে যায়, এবং এটা কিন্তু আসবেই। হ্যাঁ, সো কোনো বছর গ্রামার এবং ভোকাব সমান করে, এবং চট্টগ্রাম কিন্তু কখনোই তাদের প্রশ্ন প্যাটার্ন ডিফারেন্ট করে না বা ডিফিকাল্ট করে কিন্তু প্রশ্ন করতে পছন্দ করে না। ঠিক আছে, সো এই হলো আমার প্রথম অংশ আজকের ক্লাসের, যেটা হলো যে আপনাদের জন্য একটা সাজেশন করার চেষ্টা ছিল লিজেন কেয়ার এন্ড খন্দকার জিকের পক্ষ থেকে, লিজেন কেয়ার পাবলিকেশনসের পক্ষ থেকে, যে আমাদের আজকে সারাদিনের একটা কাজ ছিল যে চট্টগ্রামের বিয়ের জন্য এরকম একটা সুন্দর সাজেশন প্ল্যান দেওয়া যায় কিনা স্টুডেন্টসদের, যে তারা যেন সাইকোলজিক্যালি আউট অফ 30-তে 30 কিভাবে পাবে, বা 30-টা এইখানে 30-তে 30 বলার উদ্দেশ্য হলো কেউ আছে 30-তে 15 পাবে, কেউ আছে 30-তে 7 পাবে, এবং 12 পাইতেই হবে কিন্তু। হ্যাঁ, মাস্ট বি পাস করার জন্য। এবং একটা বিষয় হলো যে মানে একটা গ্যাদা পোলাপাইনও যদি ভর্তি পরীক্ষা দেয় 15 পাবে এখানে, তো 15-তে তো আপনার চান্স হবে না, মিনিমাম 25 এর কাছে আপনাকে ইংলিশ প্রশ্নে আপনার টাচ করে আসতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আপনি চান্স পাবেন। এবং কেউ আছে যে আউট অফ 30-তে 29, 28, 27 এমন মার্কস কিন্তু ক্যারি করবে, তাই গোলটাকে কিন্তু একটু লার্জার ভার্সনে চিন্তা করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে চলে যাই, আমাদের একটা কোর্সের প্রোমো আছে, দিস ইজ দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা এই নাম্বারটা রাখতে পারেন, যারা নতুন আছেন তারা নাম্বারটা নিয়ে আপনারা অল ইন ওয়ান ব্যাচ, যেটা অল ইন ওয়ান কোর্স, রাবি চট্টগ্রাম জিএসটি
এখানে নতুন করে 7 কলেজেও ভর্তি পরীক্ষা আছে, জানি ন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়তো একেবারে সবার শেষের দিকে সবার চিন্তা থাকে, বাট আমি জানি যে আপনারা যারা সামান্যতম পড়াশোনা করেছেন তাদের ন্যাশনাল ইউনিভার্সিটির আগেই আপনারা এই যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এর মধ্যে আপনাদের কোনো না কোনো একটা জায়গায় পাবলিক লিজেন্ড কেয়ারে প্রথম থেকে যুক্ত আছে, পাবলিকে হয় নাই এমন স্টুডেন্ট প্রত্যেক বছর খুব কম দেখা যায়। মোটামুটি সবাই চান্স পায়, কিন্তু হয়তো বা কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে না পেয়ে হয়তো বা অন্য তার রিজিওনাল একটা ক্যাম্পাসে তার হয়ে যায়, এমন একটা ঘটনা ঘটে। তো মোটামুটি সবার কাছে বিষয়টা ক্লিয়ার আছে কিনা, এবং সবাই একটু জানান যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষার প্রস্তুতিতে আপনার মানে অংশগ্রহণে আপনি কেমন কনফিডেন্ট ফিল করতেছেন। যদি ভালো কনফিডেন্ট ফিল করেন তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে দেন যে আপনার কনফিডেন্টটা কেমন। আমরা এরপরে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন সলভ করা শুরু করব। সবাই সাথে থাকবেন, দেখে নিব কে কে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং কে কে কমেন্টসগুলো করছেন। ওকে, ভাইয়া এনইউর জন্য কি করা লাগবে? ন্যাশনালের জন্য আপনারা যা পড়ছেন মোটামুটি এখান থেকেই আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন। মিমাইয়া রহমান, সরি না মিমাইয়া না, এটা বলছে হচ্ছে অ্যাঞ্জেল ঝুমুর। ওকে, গ্রামাটিক্যাল ভালো পারি। হ্যাঁ সাদিয়া, গ্রামাটিক্যাল ভালো পারেন। গ্রামার প্রথমে আসতে হবে, তারপর ভোকাবুলারি আলহামদুলিল্লাহ। দেখি কেমন পারেন। আসেন আমরা সিইউবি এর কোশ্চেন আমরা সলভে চলে যাই একটু। দেখেন এখানে যে প্রশ্নটা চট্টগ্রামের বি ইউনিট 2022-23 সালের, এটা কিন্তু এই সালটা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু 24-25 মানে এক সাল আগের প্রশ্ন যেহেতু, আর প্রশ্ন যেহেতু তাদের ধারাবাহিকতা ঠিক রেখে প্রশ্ন করে, সো এইটা কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মোটামুটি বলা যেতে পারে যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আসেন আমরা এখানে দেখেন এই যে এখানে কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে দিয়েছে, তাই না? এখানে আছে কি ক্যাপ্রিসিয়াস। ক্যাপ্রিসিয়াস, ক্যাপ্রিসিয়াস মানে কি? ক্যাপ্রিসিয়াস মানে হলো এই এক কথায় ক্যাপ্রিসিয়াসকে যদি প্রকাশ করতে ক্যাপ্রিসিয়াসকে যদি আমরা অ্যাব্রিভিয়েট করতে চাই বা এটার যদি আমরা ডেফিনেশন দিতে চাই, ক্যাপ্রিসিয়াস এমন একজন ব্যক্তি যেই ব্যক্তিটার অ্যাটিটিউড, যে ব্যক্তির অ্যাটিটিউড এবং বিহেভিয়ার, এই যে ব্যক্তির অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার সময়ে সময়ে চেঞ্জ হয়ে যায়, মানে এখনই ভালো, সময়ে সময়ে চেঞ্জ দেখা যায়, সময়ে সময়ে চেঞ্জ বা পরিবর্তন দেখা যায়, চেঞ্জ দেখা যায়। হ্যাঁ, এই অ্যাভরিভিয়ার দেখা যায়, মানে যে মানুষের টেম্পার ঠিক রাখতে পারে না, এক কথায় মানে তার টেম্পারের মধ্যে এই ভালো তো এই দেখা গেল যে সে ভীষণ রেগে গেছে, এই টাইপের যে ব্যক্তিগুলো রয়েছে সেই ব্যক্তিগুলোতে কিন্তু ক্যাপ্রিসিয়াস বলা হয়। সো ইজিলি ইরিটেটেড, এটার সাথে কিন্তু ক্যাপ্রিসিয়াস শব্দটা যাচ্ছে না, তাই না? তারপরে আছে উইলিং টু কোঅপারেট, এখানে আছে কি আছে অ্যাক্সিডেন্টলি কনসাইটেড অ্যান্ড অ্যারোগেন্ট। তারপরে এখানে আছে নোন ফর সাডেন চেঞ্জেস ইন অ্যাটিটিউড অর বিহেভিয়ার, এবং সে হঠাৎ করেই তার বিহেভিয়ারটা চেঞ্জ করে ফেলে, এমন যে ব্যক্তিগুলো রয়েছে সেই ব্যক্তিগুলোকে বলা হয় ক্যাপ্রিসিয়াস। তাহলে দেখেন এই যে কোন ব্যক্তিকে কি বলা হয়, যে মানুষের মাংস খায় তাকে কি বলা হয়, যে নারীর স্বামী বিদেশে থাকে তাকে কি বলা হয়, যার বিয়ে হয়নি তাকে কি বলা হয়, যে ব্যক্তি তার নিজের জীবনী লেখে তাকে কি বলা হয়, যে অন্য মানুষের জীবনী লেখে তাকে কি বলা হয়, তারপর যে ডিকশনারি লেখে তাকে কি বলা হয়, যেই বইটার ভেতরে প্রচুর পরিমাণে সিনোনিম অ্যান্টোনিম অভিধান যুক্ত থাকে তাকে কি বলা হয়। এই যে কাকে কি বলা হয়, এক কথায় এটাকে আমরা বলতে পারি যে ডেফিনেশন, অ্যান্ড ডেফিনেশনটা খুঁজে পাওয়া যায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা ফেভারিট একটা জোন বলা যায়, যে এই জোন থেকে প্রশ্ন করতে বেশি পছন্দ করে। সো এই জোনটাকে কিন্তু একটু সবাই কি করে রাখবো, এই জোনটার উপরে সবাই একটু ফোকাস করব, ঠিক আছে? এই জোনটার উপরে কিন্তু সবাই একটু ফোকাস করব। হ্যাঁ এইটা হ্যাঁ বলতেছি ভাইয়া, এই যে ক্লাস করতে করতে কোন কোন টপিক থেকে আসবে সেটা একটু বলবো। সো এটা আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার। আসেন এরপরে আছে DEARTH, যেটা যেই শব্দটাকে আমরা বলতে পারি ডেরেথ বা ডেরেথ, যেটাই উচ্চারণ করেন DEARTH, এই শব্দটা আমরা যখন
রচনা লিখতাম অথবা যখন আমরা ফ্লাড বন্যা বা এই টাইপের যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন লিখতাম তখন এই শব্দটা আমাদের বেশি আসতো। সো ড্রেথ শব্দটা মানে হচ্ছে ঘাটতি, আমরা এটাকে বলতে পারি ঘাটতি অথবা কমতি আছে, হ্যাঁ কমতি রয়েছে, অথবা আমরা এখানে বলতে পারি ল্যাক রয়েছে, ল্যাক আছে। হ্যাঁ, সো আমরা এটার চাইছে কি অপোজিট, অপোজিট মানে অ্যান্টোনিম, অবশ্যই বিপরীতমুখী, মাইনাস চাইছে। সো আমরা দেখি এখানে ল্যাক, এটা তো তার পজিটিভ ওয়ার্ড, এটা তার সিনোনিমিক্যাল ওয়ার্ড, দ্যাট মিনস এটা তার প্লাস ওয়ার্ড। তারপর এখানে হচ্ছে অ্যাবাউন্ডেন্স, অ্যাবাউন্ডেন্স মানে পরিপূর্ণ, অ্যাবাউন্ডেন্স মানে পরিপূর্ণ, তাই না? অ্যাবাউন্ডেন্স মানে পরিপূর্ণ, তাহলে এটা কিন্তু মাইনাস, এটা কিন্তু এই শব্দটার মাইনাস ওয়ার্ড, রাইট? দ্যাট মিনস অ্যান্টোনিম। প্রভার্টি মানেও দারিদ্রতা, যেটাকে বলা যেতে পারে এটার প্লাস ওয়ার্ড, মানে কম আছে, যাদের কম আছে তারাই দারিদ্রতার মধ্যে আছে, এটাই বলতে পারি। শর্টেজ মানেও কম আছে বা ঘাটতি আছে এমন বোঝায়। সো এই জায়গায় আমি বলেছি, দেখেন এই প্রশ্নটা যখন আসছে তখন আপনারা যদি দেখেন যে ল্যাক, প্রভার্টি অ্যান্ড শর্টেজ, এই তিনটা শব্দ একই সূত্রে গাঁথা। দ্যাট মিনস একটা স্টুডেন্ট জাস্ট যদি কিছু শব্দের ওপরেও তার জানা থাকে, তাও কিন্তু সে এই প্রশ্নটার জন্য খুব সহজেই কিন্তু অ্যাবাউন্ডেন্স মানে পরিপূর্ণ, ভরপুর, অনেক বেশি, এমন ইনাফ অর্থে কিন্তু এটা প্রকাশ করা হয়। সেখানে অপোজিট চাইছে। এখন প্রশ্ন হলো এই DEARTH ড্রেথ শব্দটা মানে যে ঘাটতি বা কমতি বা কম আছে, এটা জানা দরকার ছিল। তো কেউ যদি না জানে তারপরেও ল্যাক অ্যান্ড শর্টেজ এই দুইটা মানে তো এক, তার মানে এই দুইটা হবে না। দ্যাট মিনস এই ল্যাক অ্যান্ড শর্টেজের যে অর্থ, এই ড্রেথ এটারও সেই অর্থ তৈরি হবে। সো এটা জাস্ট কিছু কমন অর্থ ভেতরে তৈরি করেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আমরা করতে পারি। হ্যাঁ, চলেন আমরা এরপরে চলে যাই। ইনাফ শব্দটা, দ্য সেইং ইনাফ ইজ ইউজড হোয়েন ইউ ওয়ান্ট। ইনাফ আমরা কখন বলি? এটা হয়তো কোনো একটা স্যার এই শব্দটা বেশি ব্যবহার করতো বা কোথাও আমরা এটা শুনি, ইনাফ অনেক হয়েছে, তাই না? ENOUGH, ইনাফ শব্দটা আমরা কোন সময় ব্যবহার করি? সামথিং টু কন্টিনিউ, কোনো কিছু কন্টিনিউ করার ক্ষেত্রে ইনাফ ব্যবহার করি না। ইনাফ মানেই আমরা থামো এরকম বোঝাই, ইনাফ মানে অনেক হয়েছে এরকম বলি, তাই না? সো এখানে দেখি সামথিং টু স্টপ। হ্যাঁ, সামথিং টু স্টপ, কোনো কিছু আমরা যদি স্টপ করে দিতে চাই তখনই আমরা কিন্তু বলি ইনাফ। সো এটা টিচারদের একটা জাস্ট যে এই কমন এক্সপ্রেশনসটা সেটা ব্যবহার করে কিনা, এই ব্যাপারটা স্টুডেন্টসরা জানে কিনা, এমন একটা জায়গা থেকে একটা প্রশ্ন করে দিয়েছে, যেটা আমার মনে হয় যে একটা স্টুডেন্টের জন্য এই প্রশ্নটা মোটামুটি একটা ইজি। কিন্তু দেখেন প্রশ্নগুলো মিনিংফুল হইলেও একেবারে মোটামুটি মানে ধরা যায় বা মোটামুটি সলভ করা যায় বা মোটামুটি বোঝা যায় এমন প্রশ্নগুলোই কিন্তু CU কিন্তু বেশি দিয়ে থাকে, তাই না? বি ইউনিট থেকে। আচ্ছা, তারপরে অনেকেই বলছে টেক্সট বুক কতটা বেশি আসে বলে আমার মনে হয় 22-23 প্রশ্নগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। এখানে বলছে অ্যান এক্সট্রা মেসেজ অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য লেটার। একটা এক্সট্রা মেসেজ, এই যে একটা এক্সট্রা মেসেজ যদি আপনি একটা চিঠিতে যদি দিতে চান তাহলে তাকে কি বলা হয়? দেখেন NB মানে নোটা বেনি, তারপরে হচ্ছে যে RSVP, এটা হলো যদি কোনো একটা কিছুর ডেট অ্যানাউন্স করেন। ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন লিখে জানাই দিচ্ছেন যে 10th মার্চ তোমাকে আসতেই হবে, 10th মার্চ তোমাকে আসতেই হবে। এই RSVP বলতে একটা রিপোর্ট দেওয়া হয় যেটাতে আপনার একটা ডেট অ্যানাউন্স করা থাকে, এটাকে RSVP। নোটা বেনি বলতে বিশেষ দ্রষ্টব্য বলা থাকে। অ্যান্ড পোস্টস্ক্রিপ্ট বলতে বাংলা হতে পারে এটার হচ্ছে এরকম যে পুনঃ, আমরা এরকম বলি না যে এই টাইপের একটা ব্যাপার। অতিরিক্ত কোনো কিছু, দেখেন এক্সট্রা কিন্তু এখানে বলেই দিয়েছে, অতিরিক্ত কোনো কিছু যদি কোনো জায়গায় যুক্ত থাকে তাহলে তাকে পোস্টস্ক্রিপ্ট বলা হয়। এই যে প্রশ্নগুলো, এটা কিন্তু জাস্ট মানে আমি আমার জীবনের অ্যাপ্লিকেশন লিখেছি, প্যারাগ্রাফ লিখেছি, প্যারাগ্রাফের প্রথম লাইনকে হেডলাইন্স বলে, মাঝখানে বডি থাকে, শেষের লাইনটাকে আমরা টার্মিনেশন বলি। এই যে ব্যাপারগুলো আমরা জানি কি না? হ্যাঁ, বডি থাকে কোথায়, টার্মিনেশন থাকে কোথায়, হচ্ছে পুরা মেসেজটা থাকে কোন অংশে, টপিক সেন্টেন্স থাকে কোন অংশে, এই ব্যাপারগুলা জাস্ট কমনলি নোন যে ব্যাপারগুলা, সেই ব্যাপারগুলা নিয়েই কিন্তু প্রশ্ন কিন্তু চট্টগ্রাম কিছু প্রশ্ন কিন্তু করেছে, যেটা স্টুডেন্টসরা ইংরেজি
ভাষাভাষীর জন্য এই বিষয়গুলো তারা জানে কিনা, হ্যাঁ, যেটা কিন্তু পড়াশোনারও বাইরে, তবে কিছু প্রশ্ন পড়াশোনার মধ্যে থেকে ঢুকবে, মানে বেসিক্যালি যে প্রশ্নগুলো ভোকাবুলারি বেস সেগুলো এই টাইপের প্রশ্ন করা হয়। এখন আমরা যদি এই প্রশ্ন পড়ি, এটা আমরা কিন্তু সবাই পড়ছি, ইফ বা হোয়ার এজ বা অ্যাজ ইফ অথবা ইফ যুক্ত যে ক্লজগুলো থাকে সেগুলো রিজন বোঝায়, যেমন এখানে আছে ওয়েদার, WHEATHER ওয়েদার বা ইফ, এটা ব্যবহৃত হয় আমরা জানি যে যখন কোনো ইন্টারোগেটিভ বাক্য, যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স, যখন আমরা ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে, ন্যারেশনের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন অক্সিলারি ভার্ব দ্বারা স্টার্ট হয়, তখন আমরা অক্সিলারি ভার্বের ওই জায়গাটায় ইফ ব্যবহার করতে হয়। WH কোশ্চেন থাকলে WHC থাকে, কিন্তু ইফ অথবা ওয়েদার এই শব্দটা আসে। তার মানে ইফ এবং ওয়েদার কিন্তু দুটোর একই মিনিং দেয়, এবং এটা দ্বারা কিন্তু REASON রিজন বোঝাচ্ছে, রাইট? রিজন কোন একটা কারণ, আর কোন একটা কারণ বোঝায় কিন্তু অ্যাডভার্ব, এবং যেই ক্লজ, যেই বাক্যটা রিজন বোঝাচ্ছে তাকে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা কিন্তু বলতে পারি, অ্যাডভার্বিয়াল ক্লজ বা এটা ক্লজ ফ্রেজ হবে না, এটা যেহেতু বাক্য, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। সো দ্য আনসার গোজ টু অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমরা বুঝলাম কি, যে যেটা দ্বারা রিজন বোঝাবে, যেটা দ্বারা টাইম বোঝায়, যেটা ইফ যুক্ত ক্লজ, যেটা দ্বারা আমরা কোন একটা কারণ, যেমন এখানে কিন্তু বলছে যে হোয়েদার ইউ লাইক অর নট, তুমি এটা পছন্দ করো অথবা না করো, ইউ হ্যাভ টু গো টু বেড, বেডে যাইতেই হবে। তো বেডে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এই যে একটা রিজন এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সো দ্য আনসার গোজ টু অ্যাডভার্বিয়াল ক্লজ। এছাড়াও আমরা ক্লজের ক্ষেত্রে অনেক টেকনিক জানি, যেটা নাউন ক্লজ হওয়ার কোনো প্রশ্নই আসে না, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার কোনো প্রশ্নই আসে না, ওয়েদার যেহেতু যুক্ত আছে কনজাংশন, সো এটা প্রিন্সিপাল ক্লজ হওয়ার কোনো প্রশ্নই আসে না, এবং অ্যাডজেক্টিভ ক্লজ হলে অবশ্যই নাউনের পরে থাকতে হইতো, আর নাউন ক্লজ হওয়ার তো এখানে কোনো প্রশ্নই আসে না, কারণ রিজন বোঝাইতেছে না। সো দ্য আনসার গোজ টু অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা আমার মনে হয় সবার কাছে মোটামুটি ক্লিয়ার ছিল। ক্রিকেট ইজ এ কাইন্ড অফ প্লে অ্যান্ড ক্রিকেট ইজ এ কাইন্ড অফ ইনসেক্ট, তাই না? একেবারে সহজ, একেবারেই ভোকাবুলারি বেসড এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বেসড, এবং এটা মনে হয় ছোট বাচ্চারাও পারবে এমন একটা প্রশ্ন। ক্রিকেট একটা খেলা, এবং আরেকটা হচ্ছে ছোট পোকামাকড়কে ক্রিকেট বলা হয়। এরপরে এখানে আছে পাউডার রুম, এখানে এই বানানটা একটু ভুল আছে, সবাই একটু দেখে নিব। POWDER, পাউডার রুম, এটা একটা কম্পাউন্ড নাউন। সো এই পাউডার রুম বলতে বোঝানো হয় যে ছোট ওয়াশরুম, ওকে, ছোট ওয়াশরুমকে পাউডার রুম বলা হয়। মানে ধরে নেন যে কোনো একটা বাসের মধ্যে একটা ছোট্ট করে ক্লিন হওয়ার জন্য একটা জায়গা করা আছে, অথবা ট্রেনের ছোট কামরা, ট্রেনে যখন আমরা যাতায়াত করি সেটাকে আমরা পাউডার রুম বলি, অথবা খুব কর্নারে বিসাইডস একটা ছোট্ট ওয়াশরুম রয়েছে, টয়লেট রয়েছে, সেটাকে, এখানে বানানটা ভুল আছে, TOILET হইতো, সো এটা স্মল টয়লেট এই বানানটা। দ্য আনসার গোজ টু, এটা গ্রেভিয়ার্ড না, রুম উইথ দ্য কসমেটিক্স না, গুড, এটার জন্য না, এটা একটা ছোট টয়লেট, বানানটা এখানে ভুল আছে, এটাকে সবাই একটু কারেক্ট করে নেবেন, এটার জন্য বানানটা কিন্তু একটু ভুল আছে, হ্যাঁ, স্মল টয়লেট হবে এটা, হ্যাঁ, স্মল টয়লেট। পাউডার রুম বলতে বোঝায় স্মল টয়লেট, এটা হয়তো বা অনেকের কাছে অজানা থাকতে পারে। এই প্রশ্নটা একটু মানে স্মার্ট ফ্রেজাল ওয়ার্ড ব্যবহার করে, টয়লেটের ফ্রেজাল ওয়ার্ড ব্যবহার, মানে কিছু সময় থাকে না আমরা যেমন দেখতে দেখতে কোনো শব্দ শিখে যাই, অথবা শুনতে শুনতে কোনো একটা শব্দ আমরা কিন্তু অনেক সময় শিখে যাই, হ্যাঁ, সেই টাইপের কিন্তু এই প্রশ্নটা, হ্যাঁ, সেই টাইপের এই প্রশ্নটা আসছে। যে এখানে কিন্তু যেটা বলার চেষ্টা করা হয়েছে যে পাউডার রুম বলতে এখানে কি বোঝানো হয়েছে, এটা কিন্তু সেটার একটা ভার্সনকে এখানে বোঝানোর চেষ্টা করেছে। সো দিস ইজ স্মল টয়লেট। আমরা চলে যাই আমরা এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আছে দ্য পারসন হু হ্যাজ কমিটেড সাচ এ ড্যাশ ক্রাইম, তার মানে একটা খুব বড় ক্রাইম করছে। সো এটা এই ক্রাইম শব্দটার জন্য আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। দেখে এখানে কি আছে, ইনজুরিয়াস ক্রাইম, ইনজুরিয়াসের সাথে হেলথের একটা সম্পর্ক রয়েছে। আনওর্দি, এটাও হচ্ছে না। চ্যারিটেবল, সবই অ্যাডজেক্টিভ, বাট এখানে অ্যাবোমিনেবল মানে হচ্ছে ক্ষমার অযোগ্য,
ক্ষমার অযোগ্য ক্রাইম করছে তাহলে তাকে অবশ্যই পানিশমেন্ট দিতে হবে, যেহেতু সে একেবারে ক্ষমা করা যাবে না এমন একটা ক্রাইম করছে। দেখেন এই জায়গা থেকেও কিন্তু ওয়ার্ডটাকে কিন্তু ফিল ইন দ্য গ্যাপে বসানো খুব একটা কঠিন বা একেবারে শব্দগুলো জানি না এমন প্রশ্ন কিন্তু এখানে কিন্তু আসে নাই, ঠিক আছে। তাহলে আমরা চলে যাই এর পরের প্রশ্নটা, যেহেতু অনেক প্রশ্ন আমরা একটু দ্রুত আনসার করি। দ্য পারসন হু হ্যাজ কমিটেড সাচ এ ক্রাইম, এটা ডাবল আসছে। এরপরে আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক, আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক, এইখানে একটা ফ্রেজ আছে যে ফ্রেজটা হচ্ছে ইন নো টাইম। এইটা হয়তো বা অনেকের কাছে না জানা থাকলে এটা স্কিপ করে দিতাম। ইন নো টাইম মানে হচ্ছে ইন পারফেক্ট টাইম, ইন নো টাইম মানে হচ্ছে ভেরি কুইকলি, ভেরি কুইকলি ইন পারফেক্ট টাইম, হ্যাঁ মানে খুব দ্রুত, এক কথায় ফিনিশড হয়েছে ভেরি কুইকলি, আমরা এরকম বলতে পারি ভেরি কুইকলি ইন টাইম, হ্যাঁ ভেরি কুইকলি ইন টাইম মানে সঠিক সময়ের মধ্যে র্যাপিডলি কোনো কিছু ফিনিশড হওয়াকে ইন নো টাইম বলা হয়। ইন নো টাইম বলতে ধরে নেন কোনো একটা ক্লাস 7টায় শুরু হওয়ার কথা ছিল, তো ক্লাসটা শুরু হয়ে গেছে 6টা 59, তার মানে দেখেন এটা কিন্তু 7টারও আগে শুরু হয়ে গেছে। দ্যাট মিনস যে সময় দেওয়া ছিল সে সময়ের আগে শেষ হয়েছে, তার মানে একটু তাড়াতাড়ি শেষ হওয়ার ব্যাপারে ইন নো টাইম বা র্যাপিডলি, খুব দ্রুত গতিতে, ভেরি ফাস্ট, এরকম ব্যবহার করার ক্ষেত্রে ইন নো টাইম ফ্রেজটা ব্যবহার করা হয়। এটা একেবারে ইডিওমেটিক একটা প্রশ্ন ছিল এবং এটা জানা না থাকলে কিন্তু এটা তাদের মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ। এরপরে আছে দ্য ইয়ংগেস্ট অফ দ্য রোম্যান্টিক পোয়েট, এই যে এইটা আমি আপনাদেরকে পড়াবো যে রোম্যান্টিক পোয়েটদের মধ্যে সর্বকনিষ্ঠ কে, সবার আগে সূচনা করেছিলেন কে, কোন বই প্রকাশের মাধ্যমে এটা শুরু হয়েছে। সো দ্য আনসার গোজ টু জন কিটস, এবং খুবই কম বয়সে ব্রঙ্কাইটিসে উনি মারা যান, 43 ইয়ার্স ওল্ডে, এবং উনি মানে সবচেয়ে ছোট ছিলেন জন কিটস। এই রোম্যান্টিক যুগের ইতিহাস অথবা এই সাহিত্য নিয়ে আপনাদের সাথে পেইড ব্যাচে আমার ক্লাস হবে, ওকে। এই সাহিত্য ইতিহাস নিয়ে, হ্যাঁ এই সাহিত্য ইতিহাস, গল্প, গল্পের লেখক, কার কি টাইটেল রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ক্লাস হবে। সো এই প্রশ্নটা কিন্তু আসছে, লিটারেচারের একটা প্রশ্ন আমরা পাইলাম। এরপরে দেখেন আছে এক্সামিনেশন সিস্টেম বাই দ্য ইয়ার, এক্সামিনেশন সিস্টেম। প্রথমে এই প্রশ্নটা আনসার করার ক্ষেত্রে আমি আপনাদেরকে ক্লু দেই, আপনারাই করবেন এটা। দ্য এক্সামিনেশন সিস্টেম, এটা কিন্তু ইনঅ্যানিমেটেড, রাইট, ইনঅ্যানিমেটেড সামথিং কিন্তু প্যাসিভ হওয়ার চান্স আছে, সো এটা প্যাসিভ হবে, ওকে প্যাসিভ হবে। এটা একটু ভালো করে দেখে, এক্সামিনেশন সিস্টেম কিন্তু নিজে নিজে কিন্তু রিভাইজ করতে পারে না, হ্যাঁ। যদি বলি ওয়াজ রিভাইজড, ওয়াজ কমপ্লিটলি রিভাইজড, ইজ রিভাইজড কমপ্লিটলি, ইজ টু বি রিভাইজড কমপ্লিটলি, হ্যাড বিন রিভাইজড কমপ্লিটলি, ঠিক আছে। এখন আমরা যদি এখানে যাই, যে দেখেন এখানে কিন্তু আছে হচ্ছে ইজ টু বি রিভাইজড কমপ্লিটলি, আর এখানে আছে ইজ রিভাইজড, ইজের পরে V3 দেওয়া আছে, এখানে ওয়াজের পরেই কিন্তু V3 দেওয়া আছে, তাহলে এখানে কিন্তু একটা ল্যাক অফ কি আছে বলেন তো, এই দুইটাতে কিন্তু ল্যাক অফ অক্সিলারি ভার্ব কিন্তু বিদ্যমান রয়েছে এটাতে, ঠিক আছে। সো এই জায়গায় আমরা যে অক্সিলারি ভার্বটা পূর্ণাঙ্গভাবে পাচ্ছি, ইজ আছে, বি এর পরে V3 আছে, সো দ্য আনসার গোজ টু অপশনস নাম্বার সি। এবং এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স দিতে পারছি না, কারণ কি এখানে বাই প্লাস টাইম আছে, বাই প্লাস টাইম বলতে এখনো সেই বিষয়টা হয় নাই, তাই না। সো সেই বিষয়টা যেহেতু হয় নাই, আর হ্যাড প্লাস V3 মানে সেটা অনেক আগে শেষ হয়ে গেছে, সো অপশনস নাম্বার ডি কিন্তু আমরা এই প্রশ্নের জন্য আমরা এমনি কেটে দিতে পারি। এখন কনফিউশন তৈরি হতো ওয়াজ নাকি ইজ, ওয়াজটাও আমরা দিতাম না কারণ বাই প্লাস টাইম আছে, সো এটাও আমরা মনে মনে কাটতাম। কনফিউশন শুরু হতো বি নাম্বার এবং সি নাম্বারের মধ্যে, যেহেতু এক্সামিনেশন সিস্টেমটা ইজ টু বি রিভাইজড, এটা নিজে নিজে হয় না, কেউ না কেউ রিভাইজড করে দেয়, সো এটার জন্য আমরা আনসার করলাম অপশনস নাম্বার সি। এটা আমার দেখতে পেয়েছি অনেকেই এটা সঠিক উত্তর করেছেন। আওয়ার ফ্রেন্ড উইল ড্যাশ ফর 2 nights, সো এটা হচ্ছে পুট আপ হবে এটার উত্তর। এই যে দেখেন ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন আসছে, পুট আপ মানে হচ্ছে কাউকে জায়গা দেওয়া, পুট আপ, হ্যাঁ কাউকে বাসস্থান দেওয়া বা কারোর জন্য আবাসনের ব্যবস্থা করা। তো এখানে বলছে যে আওয়ার ফ্রেন্ডস উইল পুট আস আপ, আমাদের বন্ধু আমাদেরকে কি করেছিল, পুট আস আপ, আমাদেরকে একটা বাসস্থান দিয়েছিল ফর 2 nights, 2 রাতের জন্য আমাদের বন্ধু আমাদেরকে কোনো একটা জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছিল, হ্যাঁ। পুট আস আপ, পুট আপ মানে কাউকে জায়গা করে দেওয়া, কোন একটা জায়গায় কাউকে সেটেল করাকে পুট আপ বলা হয়, ঠিক আছে। সো আওয়ার ফ্রেন্ড উইল পুট আস আপ ফর 2 nights। এরপরে আমরা চলে যাই এরপরের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নে,
এখানে ফিলোলজি, দেখেন এই যে আসছে কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা ডেফিনেশন থেকে, লজি আছে মানে তার মধ্যে বিদ্যা আছে, ফিলো বলতে ভাষা, ফিলো বলতেই ভাষা। তাহলে দেখেন ভাষা কোথায় কোথায় আছে, ও মাই গড, ভাষা তো সবগুলোতেই আছে, এটা নাই, কাটলাম। তাহলে কন্টিনিউয়াস স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। আর ফিলোলজি বলতে যে ভাষা আছে না, ভাষার ইতিহাস, ভাষার ইতিহাস বোঝায় ফিলোলজি বলতে ভাষার ইতিহাস। সো সিগনিফিকেন্ট স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ এটাও হবে না, কন্টিনিউয়াস স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ এটাও হবে না, এখানে হিস্ট্রিক্যাল স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। আমরা যেমন শহীদুল্লাহ স্যারের বই অথবা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বই আমরা পড়েছি যে বাংলা ভাষার ইতিহাস, এই যে বাংলা ভাষা কিভাবে আসলো, কটা যে এরকমই হবে, এটার সাউন্ডটা এমন হবে, এটা কে নিয়ে আসলো, এই ব্যাপারগুলোর উপরে যে বইগুলা তত্ত্বগুলা, সেটা একেবারে লেটার থেকে শুরু করে নিয়ে শব্দ অভিধান পর্যন্ত বাংলা ভাষার কিভাবে কোথা থেকে কোন কোন ভাষা থেকে পরিবর্তন হয়ে এসেছে, ঠিক তেমনি কোন ভাষা কিভাবে এসেছে সেই স্টাডিটাকে বলা হয় ফিলোলজি। এইটা কোন তত্ত্বকে কি বলা হয় সেখান থেকে একটা প্রশ্ন আমি দেখেছি প্রত্যেক বছরই এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে, তত্ত্ব এবং যেখানে যেটা নিয়ে আলোচনা করা হয় সেই বিষয়টা সম্পর্কে। ওকে, লিজেন কেয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর অল ইন ওয়ান ব্যাচে আপনারা যারা আছেন তাদের সাথে তো ক্লাস অলরেডি চলছে, বন্ধুদের একটু জানাবেন যে অল ইন ওয়ান ব্যাচে যারা এখনো যুক্ত হয়নি তারা যেন যুক্ত হয়ে যায়, এবং কেউ যদি রিকমেন্ডেশন দেয় অবশ্যই আপনার যদি ভালো লাগে লিজেন কেয়ারকে তাহলে আপনারা জানাবেন। এ ফিকটিশিয়াস নেম ইউজড বাই অ্যান অথর, দেখেন এই ফিকটিশিয়াস বলতে যেটা কল্পনা নাম, যেটাকে আমরা কল্পনা নাম, ফিকশন মানে কল্পনা, তো কল্পনেম আমরা বলতে পারি, অথবা এটার সঠিক বাংলা যদি বলি এই ফিকটিশিয়াস নেম, এটা একটা মজার বাংলা হতে পারে এরকম, যেটা হচ্ছে কলম নাম, কলম নাম। হ্যাঁ, আমাদের যেমন নিকনেম আমরা বলি, নিকনেম মানে হচ্ছে ডাকনাম, নিকনেম মানে হচ্ছে ডাকনাম, অনেকের ডাকনাম অনেক রকম থাকে, ঠিক তেমনি ফিকটিশিয়াস নেম যে ব্যক্তিটা রচনা করে এই কলম নাম মানে তার কি নামে লিখেছে, মানে কোনো ব্যক্তি ছিল যে তার নিজেকে ছদ্মনাম দিয়ে লিখেছে, হ্যাঁ, তার নামটা লুকায় রেখে এই ছদ্মনামের ইংলিশ এখানে হচ্ছে সিডোনেম। হ্যাঁ, সিডোনেম, পি এর উচ্চারণ এখানে হবে না, PSEUDONYM। আমরা জানি যে আপনারা বিগত বছরের প্রশ্ন অনেকে স্টাডি করেছেন এবং এটা আপনারা মানে মোটামুটি হ্যাঁ ছদ্মনাম, হ্যাঁ পেইন নেম, রাইট, পেইন নেম কলম নাম। পূজা রয় আমাদের সাথে সুন্দরভাবে যুক্ত হয়েছেন। সো এইভাবে বুঝে বুঝে আপনারা প্রশ্নগুলা পরীক্ষার হলেও এই টাইপের প্রশ্নই পাবেন এবং এগুলো বুঝে বুঝে আপনারা উত্তর করবেন, ঠিক আছে? ওকে, এখানে ন্যাশনালের জন্য যারা তারা ন্যাশনাল বুস্টারটা নিতে পারেন। এরপরে আছে হচ্ছে বোনাফিড, আমি একটু দ্রুত করি, জেনুইন, একেবারে মানে এই শব্দটা একটা ফ্রান্স ওয়ার্ড, এই বেনাফিড মানে হচ্ছে বোনাফিড মানে হলো জেনুইন, একেবারে অরিজিনাল, মানে যেটা জেনুইন পার্টস বলি না আমরা, যে হুন্ডার জেনুইন পার্টস, এটা হচ্ছে বোনাফিড থেকে এসেছে। বোনাফিড মানে হচ্ছে যেটা একেবারে র, মানে যেটা অরিজিনাল, সেটাকে বলা হয় জেনুইনটাকে বলা হয় বোনাফিড। আসেন এরপরে আমরা যাই ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। ইন্ট্রাপার্সোনাল বলতে নিজের মধ্যেই নিজের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হওয়া। হ্যাঁ, এখন দেখেন নিজের মধ্যে, ধরেন আপনি অফিসে আছেন, ঠিক আছে, এখন অফিসে থাকতে থাকতে আপনার অন্য আরেকজন ব্যক্তি প্রমোশন পেয়ে গেছে, সো আপনার চেয়ার থেকে তার চেয়ারটা একটু উঁচু জায়গায় চলে গেছে, আপনার ভেতরে ভেতরে একটা যে তীব্র কনফ্লিক্ট তৈরি করাটাকে বলা হয় ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। তো ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্টটা তো অলওয়েজ হয় না, এটা সাময়িক ক্ষেত্রে হয়, এটা কখনোই বিউটিফুল হয় না, এটা বন্ধুর মধ্যেও হতে পারে, কিন্তু বন্ধু যাকে বলেছি তার মধ্যে আবার কনফ্লিক্ট কিসের? বন্ধু যে এটা সামাজিক অর্থ অনুযায়ী কিন্তু বন্ধুর সাথে কিন্তু কনফ্লিক্ট থাকে, সেটা ইন্ট্রাপার্সোনাল হয় না, ভেতরে ভেতরে, মানে এটাকে বলা যায় অন্তর্দ্বন্দ্ব। ইন্ট্রাপার্সোনাল বলতে অন্তর্দ্বন্দ্ব বলা হয়, নিজের মধ্যেই একটা দ্বন্দ্ব তৈরি করা বা কারো সাথে। সো এটা বিটুইন কলিগস, মানে এটা যার সাথে আমি চাকরি করব সেই ব্যক্তির সাথে আমার এটা হওয়ার চান্সেস আছে। দেখেন এই যে অর্থগুলা কিভাবে আসছে, এই টাইপের করেই কিন্তু প্রশ্ন আসবে। হ্যাঁ, তারপরে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, এই প্রশ্নের উত্তর আপনারা না করতে পারলে আমি আপনাদের মনে হয় যে উড আছে, হ্যাভ হ্যাপেন্ড, সো উড হ্যাভ হ্যাপেন্ড আছে এখানে, রাইট? দেখেন এখানে আছে উড হ্যাভ হ্যাপেন্ড, সো এটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখানে আছে ইফ, সো এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনাদের করা উচিত।
এই প্রশ্নের উত্তর থার্ড কন্ডিশনাল সেন্টেন্স যেহেতু এখানে রয়েছে, এটার উত্তর আপনাদের করা উচিত। কোয়েশ্চেন নাম্বার 16 উত্তর অনেকেই ভুল করেছে, দেখতে পাচ্ছি যে 16 নম্বরে বৈশাখী চৌধুরী উত্তর করেছে 16 এ। তারপরে স্যামুয়েল সোমা উত্তর করেছে 17 নম্বরে ডি। সুজয় দেশ হীরা সি উত্তর করেছে, কেউ উত্তর করেছে ডি, কেউ উত্তর করেছে সি। এমডি আবরার আহমেদ জয় উত্তর করেছে ডি, সাদিয়া উত্তর করেছে সি, তনিমা হামিদ উত্তর করেছে সি, কে এন রুবা উত্তর করেছে সি, পূজা রয় উত্তর করেছে আবার ডি। তাহলে এই প্রশ্নের উত্তরের মধ্যেই একটু ঝামেলা মনে হচ্ছে, তাই না? আমরা আগে দেখব ইফ যুক্ত আছে, তাহলে হবে হচ্ছে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 বাকি রেখে অন্যান্যগুলা কেটে দিব। সো এ নাম্বার এবং বি নাম্বারটা আমাদের কাটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইফের পরের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা হচ্ছে কে দ্য ব্রিজ, রাইট? দ্য ব্রিজ, BRIDGE, দ্য ব্রিজ। দ্য ব্রিজ কিন্তু ভাইয়া বস্তুবাচক, এবং ব্রিজ কিন্তু নিজে, আমরা যখন হ্যাড প্লাস V3 দিব সে নিজেই করেছে, আর ব্রিজ কিন্তু নিজে করতে পারে না। না করতে পারলে তাহলে প্যাসিভ হওয়ার চান্স আছে, না করতে পারলেই কিন্তু প্যাসিভ হওয়ার চান্স আছে। অ্যান্ড সবসময় হবে তা না, কিন্তু অবশ্যই ব্রিজ কিন্তু ব্রোক একা একা হবে না। সো দ্য ব্রিজ অবশ্যই একটা হ্যাড থাকবে। এখন যদি প্যাসিভ মুড যায়, তাহলে হ্যাড প্লাস V3 কে প্যাসিভ করতে চাইলে হ্যাড, এরপরে একটা বিন প্লাস V3 থাকবে। সো হ্যাড বিন প্লাস V3, এটা আছে অপশন নাম্বার ডিতে। সো যারা ডি নাম্বার উত্তর করেছেন তারা হলো বেশ পড়াশোনা করেছেন, হ্যাঁ? যারা ডি নাম্বারটা উত্তর করেছে তারা বেশ পড়াশোনা করেছে, এবং যারা বই দেখে দেখে উত্তর করেছেন এই প্রশ্নটার জন্য, তারা কিন্তু এই প্রশ্নটার উত্তর সি নাম্বারটা করে ভুল করেছেন, হ্যাঁ? দ্য ব্রিজ হ্যাড বিন ব্রোকেন, ইফ দ্য ব্রিজ হ্যাড বিন ব্রোকেন। ওকে, ক্লিয়ার কিনা এটা সবাই একটু জানাই, যে এই যে ব্যাখ্যাটা দিলাম সেই ব্যাখ্যাটা সবার কাছে ক্লিয়ার কিনা। AR রহমান, আমি তো ডি দিয়েছিলাম। নৌফেল মোহাম্মদ বিন ইসলাম, এই যে আমাদের পরীক্ষার হলে যে আমরা এই টাইপেরই ভুল করে চলে আসতে পারি, এবং তখন আমার কিন্তু মনে হতে পারে যে আমি মনে হয় সঠিকই করেছিলাম, বাট কোশ্চেন কিন্তু আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ? সো এই বিষয়গুলো থেকে সবাই একটু, এই যে এত সহজ প্রশ্নের মধ্যেও আমি ভুল করলাম, এটাই আমার দোষ, যে কঠিন প্রশ্ন তাহলে কি হইতো। এখন আসেন, এখানে আছেন সার্ভিলেন্সের মধ্যে থাকা, সার্ভিলিয়েন্সের মধ্যে আমি আছি, হ্যাঁ? মানে আমি হচ্ছে আমার আয়ত্তের মধ্যে এরকম সার্ভিলিয়েন্স। আচ্ছা, ওকে ফাইন। সার্ভিলিয়েন্সের মধ্যে ANCE থাকবে, ANCE যেখানে নাই সেটা কাটেন, ANCE, এখানে ENCE আছে, ENC আমি এভাবে উৎপড়তাম। সার্ভিলিয়েন্স, এখন সার্ভিলিয়েন্সের মধ্যে ডাবল এল আছে, দেখেন ANCE এখানে আছে, এখানে ডাবল এল নাই, এখানে ডাবল এল নাই, একটা এল আছে। তাহলে উত্তর কোনটা হবে? 18 নাম্বার সার্ভিলিয়েন্স। এখন আমি বানানটা লিখবো, স্যার, SUR, স্যার, SUR, স্যার, VE, ডাবল এল ANCE, সার্ভিলিয়েন্স। বানানটা মনে রাখার উপায়, শেষে আছে হচ্ছে ANCE, এবং এখানে ডাবল এল আছে, ANCE। আবার এখানে সার্ভিলেন্স বানান এখানেও ভুল করে দিতে পারি, SUR VA দিতে পারেন, সার্ভালেন্স না, সার্ভিলিয়েন্স, ANCE, সার্ভিলিয়েন্স। সো এইভাবে একটা বানান অন্তত সঠিক হোক, এরকম আপনি বিগত বছরে আসছে 300 বানান যদি এই টাইপের করে, এখন যে সার্ভিলেন্স লিখলাম এখন আমি না দেখে লিখতে পারবো, SUR, স্যার, VE, LLANCE, সার্ভিলেন্স মানে হচ্ছে কোন একটা নেটওয়ার্কের আয়তার মধ্যে থাকা, বা এরকম একটা জায়গাকে, পরিসরকে বোঝানো হয়। এইভাবে ভাইয়া পড়তে হবে, ঠিক আছে? নট আনটিল দ্বারা বাক্য শুরু হয়েছে, নেগেটিভ অ্যাডভার্ব, যদি কোনো বাক্য নেগেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হয় তাহলে সেই সেন্টেন্সটা ইনভার্সন হয়। যদি কোনো একটা সেন্টেন্স যদি নেগেটিভ শব্দ দ্বারা যদি স্টার্ট হয়, নট আনটিল দ্বারা শুরু হয়েছে, রাইট? নট আনটিল দ্বারা শুরু হয়েছে, দ্যাট মিনস এটা একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ অ্যাডভার্ব। বাক্যের শুরুতে যদি অ্যাডভার্ব দ্বারা বাক্য শুরু হয়, অ্যাডভার্ব দ্বারা যদি বাক্যটা শুরু হয়, অ্যাডভার্ব বা প্লেস হতে পারে, নো বা নট যুক্ত যতগুলো শব্দ আছে, নট আনটিল, নো হোয়ার, বা অনলি যুক্ত শব্দগুলো হতে পারে, সো এটাও একটা অ্যাডভার্ব। এটা দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে ভার্বটা আগে আসে, ভার্বটা এমফাসাইজ হয়, সাবজেক্টের আগে চলে আসে, এবং এই যে একটা স্ট্রাকচার, এটার নাম ইনভার্সন বলা হয়। সো এই যে ডাসটা ইটের আগে চলে আসছে, সো এই প্রশ্নের জন্য উত্তর হবে অপশন বি। এটা আপনারা পড়েছেন এবং আপনারা এখান থেকে প্রশ্ন আসলে পারবেন। দেখেন এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, সো এটা কিন্তু আসার সম্ভাবনাও রয়েছে। অ্যানালজি, দেখেন অ্যানালজিটা কেমন আসছে, আপনারা পারবেন কিনা একটু দেখেন। হেলমেট হেড,
হেলমেট সেভ করে হেডকে, রাইট? হেলমেট সেভ করে কাকে? হেডকে। হেলমেট যদি হেডকে সেভ করে তাহলে কোনটা কাকে? প্যাডেল ফুড, প্যাডেল পাকে সেভ করে, প্যাডেল তো চালায়, এটা হবে না 100%। এখানে আছে ব্রেস্ট প্লেট, এই যে বুকের মধ্যে যেটা বাঁধি, ব্রেস্ট প্লেট চেস্টকে, হ্যাঁ ব্রেস্ট প্লেট চেস্টকে সেভ করে। দেখি আরো আছে কিনা। এখানে আছে হচ্ছে পেন্ডেন্ট নেক, পেন্ডেন্ট নেককে কখনোই সেভ করতে পারে না। গান হেড, গান হেডকে কিভাবে সেভ করতে পারে? তাহলে আমরা এখানে ব্রেস্ট প্লেট চেস্ট, ব্রেস্ট প্লেটের সাথে চেস্ট যাইতেছে, তাই না? তাহলে দেখেন এই যে বিষয়গুলা, কিছু সময় আছে যে প্রশ্ন কঠিন হয়, কিন্তু যেগুলো ভার্সিটিতে প্রশ্ন কঠিন হয় না তার মধ্যে চট্টগ্রাম এবং রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু আছে। হ্যাঁ, এরপরে আমরা যাই, এখানে আছে হচ্ছে ডিস্টোফিয়ান। আচ্ছা আমি একটু কথা বলি, সাহিত্য অংশ থেকে তো পড়াবোই, সাহিত্য থেকে আগেও 2টা প্রশ্ন পাইছি, এখন আমরা পাইলাম 1984, তারপরে হচ্ছে শুটিং অ্যান এলিফ্যান্ট, শুটিং অ্যান এলিফ্যান্ট, তারপরে হলো অ্যানিমাল ফার্ম, অ্যানিমাল ফার্ম, অ্যানিমাল ফার্ম। এই যে বিখ্যাত বিখ্যাত যে ইয়েগুলা রয়েছে, সেই সামাজিক যে রচনাগুলা রয়েছে, সেই রচনাগুলোতে অ্যানিম্যাল ফার্মটা এমন যে এখানে প্রত্যেকটা প্রাণী নেতা হতে চায়, এরকম ঘটনা আপনারা জানেন। সেখানে শুকুর আর রাজ মানে পিগ যেটা থাকে, সে সবচেয়ে ক্ষমতা নিয়ে তার রাজ্য পরিচালনা করতে চায়, বাঁদর চায়, সিংহ চায়, এরকম একটা সুন্দর একটা মানে এত সুন্দর একটা উপন্যাস। যেমন জেলোনস্কিকে অপমান করে নিজের জায়গা প্রমাণ করার জন্য ডোনাল্ড ট্রাম্প তার জায়গা বোঝাচ্ছে ভারতের উপরে কর দিয়ে। এই যে নিজের যে একটু গ্র্যাভিটি আছে এটা বোঝানোর জন্য কিছু কথা দরকার, এরকম এই অ্যানিম্যাল ফার্মটা পড়লে এটা বুঝতে পারবেন। শুটিং অ্যান এলিফ্যান্ট, এটার মধ্যে ব্রিটিশ রাজ কিভাবে এসে আমাদের দখল করেছে তার উপরে। 1984 হচ্ছে ডিস্টোফিয়ান সোশ্যাল সায়েন্স, মানে এটা এই সোসাইটির উপরে ভিত্তি করে একটা করা। এবং এটা আমি বলেছিলাম যে অ্যানিম্যাল, শুটিং, এলিফ্যান্ট এগুলা যদি থাকে তাহলে এটা জর্জ অরওয়েল হবে, অরওয়েল। ওকে, জর্জ অরওয়েলের লেখা। জাহাঙ্গীরনগরের পড়ানোর সময় আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়েছিলাম যার মধ্যে কিন্তু এটা ছিল, জর্জ অরওয়েল। সো জেমস জয়েস, আর্নেস্ট হেমিংওয়ে, চার্লস ডিকেন্স, এরকম অসংখ্য রাইটার্স রয়েছে যাদের সম্পর্কে পড়তে হবে। সাধারণ জ্ঞান থাকলে এখান থেকে উত্তর করতে পারবেন। দ্রুত চলে যায়, আর বেশি সময় নেই, নামাজে যেতে হবে। দি লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যারাগ্রাফ ইজ কল্ড, একটা প্যারাগ্রাফের শেষের লাইনটাকে বলা হয় কি? আমি কিছুক্ষণ আগেই বলেছি, হেডলাইনটাকে বলা হয় টপিক সেন্টেন্স। ক্লাইম্যাক্স হলো একটা গল্পের সর্বোচ্চ চূড়ান্ত মোমেন্ট, মানে একেবারে মূল যে কথাটা, মূল পয়েন্ট, সেটাকে ক্লাইম্যাক্স বলা হয়। মডিউলার, মডিউলার বলতে যেটাকে মানে মডিউল করতেছি আমরা, সেটাকে বোঝানো হয়। টার্মিনেটর মানে একেবারে সারাংশে বা শেষে আমি কি বোঝাতে চাই কোন একটা প্যারাগ্রাফের, সেটাকে বোঝানো হয়। সো দ্য আনসার গোজ টু, এই যে 21 নম্বরের জন্য আমাদের, সরি 21 না 22-এর জন্য, দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যারাগ্রাফ ইজ কল্ড দ্য টার্মিনেটর। টার্মিনেটর, এ ম্যান হু ইজ এভার্স টু চেঞ্জ দ্য প্রোগ্রেস, এভার্স টু চেঞ্জ, যে ব্যক্তি নিজেকে কখনোই চেঞ্জের জায়গায় নিয়ে যেতেই চায় না, যে ব্যক্তি নিজেকে কখনোই চেঞ্জের জায়গায়, মনে করেন যে বরখা পরা শুরু করছে তো বরখা পরেই আছে, হ্যাঁ, মানে তার আর জীবনে চেঞ্জ নাই, এবং সে একটা সাদা বরখা পরছে তো তাকে সারা জীবন সাদা বরখায় দেখতেছি। অথবা দেখা গেল যে সাগর ভাইয়াকে সারা জীবন কি দেখলাম, সাগর ভাইয়া তো সারা জীবনই হচ্ছে একই, সে ট্রিপিক্যাল একজন মানুষ, ট্রিপিক্যাল। সো এই ধরনের মানুষগুলোকে বলা হয় যে মানুষটা চেঞ্জ হয় নাই কখনো, কনজারভেটিভ বলি আমরা তাকে, তাই না? কনজারভেটিভ মানে একেবারে নিজের মধ্যে থাকতে পছন্দ করে এমন ব্যক্তিকে কনজারভেটিভ বলা হয়। এই যে এক কথায় প্রকাশগুলো বেশি আসছে এখানে। অ্যান অ্যাপল অফ ডিসকর্ড, এই একটা আপেল, যে আপেল নিয়ে যদি আমি বলি, যেটা হচ্ছে গ্রিক মিথোলজিতে, গ্রিক মিথোলজি বলতে অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে যে কি বলছে, প্রত্যেকটারই, যেমন হিন্দু মিথোলজি আছে, আমাদের ইসলামের কিছু মানে আমাদের কিছু সুন্দর মানে অতিপ্রাকৃত কিছু ঘটনা রয়েছে, যেমন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মিরাজে যাওয়ার ঘটনাটা, তারপর এরকম অতিপ্রাকৃত কিছু ইয়ে রয়েছে যেগুলোকে আমরা বিশ্বাস করি। ঠিক তেমনি অ্যাপল অফ ডিসকর্ডটাকেও বিশ্বাস করা হয়। অ্যাপল অফ ডিসকর্ড হলো একটা অ্যাপল একটা ছেলেকে দেওয়া হয়, এই অ্যাপল, এই ছেলেটা আমার অ্যাপেল হলো না আমি জানি, সো এই অ্যাপেলটা দেওয়া হয় প্যারিসকে, PARIS, প্যারিস হলো ট্রয়, TROY, ট্রয় নগরীর হচ্ছে ছোট একটা কিড, মানে সে প্রিন্স, ছোট প্রিন্স। হ্যাঁ,
এই প্যারিসকে গড এটা দেয়, ঠিক আছে, জিউস। সো গড এটা দিয়ে বলে প্যারিস তোমাকে এটা সংরক্ষণে দিলাম, তুমি আপেলটা তোমার যত্ন করে রাখো। তো এখানে প্যারিসের বাবা যায়, এখানে অ্যাকিলিস যায়, মানে অনেক যোদ্ধারা যায়। সো এই ফিস্টে প্যারাডাইসের মধ্যে এটা হচ্ছে কিন্তু, হ্যাঁ, তখন এই প্যারিসের কাছ থেকে এই অ্যাপেলটা অনেকেই চায়, যে যেমন ভালোবাসার দেবী ভেনাস, হ্যাঁ, এটা ভেনাস চায়, তারপরে অ্যাফ্রোডিটা এটা চায়, অ্যাফ্রোডিটা, তারপরে হচ্ছে আগুনের দেবী চায়, যুদ্ধের দেবী চায়। তো প্যারিস কি করে, এই অ্যাপেলটা দিয়ে দেয় হচ্ছে ভালোবাসার দেবীকে, হ্যাঁ। তাই সে সারা জীবন হেলেনকে পায়, ভালোবাসা পায়, কিন্তু সে শত্রু হয়ে যায় কার বলো তো? আগুনের শত্রু হয়ে যায়, যোদ্ধাদের শত্রু হয়ে যায়, যুদ্ধের শত্রু হয়ে যায়, তাই সে যুদ্ধে পরাজয় করে। তার মানে এই অ্যাপেলটা কার বিষয়? অ্যাপেলটা একটা ডিসকোর্ডের বিষয়। অ্যাপেল অফ ডিসকোর্ড বলতে বোঝায় এটা একটা বিবাদের বিষয়। অ্যাপেলটা তো কাউকে না কাউকে দিতে হতো, যদি ভালোবাসাকে না দিয়ে যদি যুদ্ধে দিত তাহলে যুদ্ধে জয় করত, কিন্তু অন্য কিছু হারাইতো। তার মানে এই কিছু জিনিস আমরা পাই যেটা আসলে আমাদের দ্বন্দ্ব তৈরি করার জন্যই আমাদেরকে দেওয়া হয়। সো এটা একটা অ্যাপেল অফ ডিসকোর্ড, এই গল্পটা বোঝায় যে এটা একটা দ্বন্দ্বের বিষয়। সো এটাতে হবে, আনসারটা হবে এ টেস্টি ফ্রুট, নো অ্যান অবজেক্ট অফ ডিসপিউট, অ্যান অবজেক্ট অফ ডিজায়ার, ডিসপিউট হবে এটা, হ্যাঁ, অ্যান অবজেক্ট অফ ডিসপিউট, যেটা একটা বিবাদের বিষয়। ডিসকোর্ড অ্যাপেল বলতে, অ্যাপেল অফ ডিসকোর্ড বলতে যেটা বোঝায়। এখানে আছে ইনসিস্ট অন, ইনসিস্ট অনের পরে অবশ্যই ইনসিস্ট অন হয়। এখানে আছে ইনসিস্ট অন, তারপরে আছে ওয়াই ও ইউ, এরপরে আছে এল ই এ ভি আই এন জি। আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা নাউন বা জিরান্ড হয়। জিরান্ডের আগে কখনো অবজেক্টিভ প্রোনাউন বসে না, হবে ইওর লিভিং, ইনসিস্টিং অন ইওর লিভিং। এই যে দেখেন পিন পয়েন্ট ইওর আসলো কিনা, ইনসিস্টিং অন, এটা কোথা থেকে আসছে বলেন তো? প্রোনাউন থেকে। যে পসেসিভ প্রোনাউন নাউনের আগে বসে এবং ভার্ব প্লাস আইএনজির আগে বসে, ভার্ব প্লাস আইএনজির আগে পসেসিভ প্রোনাউন বসে, ভার্ব প্লাস আইএনজির আগে কিন্তু পসেসিভ প্রোনাউন বসে, রাইট? সো এই জায়গা থেকে কিন্তু এই প্রশ্নটা আসছে। তারপরেরটা যদি আমরা যাই পিন পয়েন্ট ইরোর, যেটা হচ্ছে as soon as Shihab had arrived he told us that, as soon as had arrived আছে যতক্ষণে সে না আসলো। সো এখানে আছে past tense, আর এখানে দিয়ে দিছে দেখেন will be living, হ্যাঁ, ওখানে past tense দিয়ে এখানে আবার দিছে will be living, হ্যাঁ। তাহলে এটা কিন্তু ভুল আছে, কোথায় আসতেছে না কেন? হ্যাঁ, এই যে এই জায়গাটা কিন্তু ভুল রয়েছে, ওকে। সো এটার জন্য আছে অপশনস নাম্বার বি তে ভুল আছে। যদি হয়তো উড, WOULD, উড, যেহেতু এটা হ্যাড প্লাস V3 আছে, সো এখানে হবে উড হ্যাভ বিন লিভিং, LEAVING, উড হ্যাভ বিন লিভিং হইলে এই বি নাম্বারটা কারেক্ট হইতো। সো দিজ আর অল দ্য কোয়েশ্চেন্স, যেটা হলো 22-23 আসছিল হচ্ছে ইয়েতে। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। ভাইয়ারা শেষ সময় একটা কথা বলি, যা পড়েছেন সেগুলোকে রিভিশনে দিতে থাকেন, এর বাইরে না। দেখেন এই যে প্রশ্নগুলো আমরা শেষ করলাম, এরপর একটা প্যাসেজ আছে, যে প্যাসেজটা আমি আপনাদেরকে পড়াইছি। প্যাসেজটা খুবই একটা সহজ এবং ছোট্ট একটা প্যাসেজ, এটা আপনারা বিগত বছরের প্রশ্ন থেকে দেখে নেবেন। এখন এটা করে দিলে মাথা এখন গরম আছে, নামাজও পড়তে হবে। সো আমি যেটা বলতে চাই, যে প্রশ্নগুলো আমরা এখানে পাইলাম, সেই প্রশ্নগুলোর মধ্যে ভোকাবুলারি আছে, ভোকাবুলারি ছাড়া তো চান্স পাওয়া যাবে না, কিন্তু গ্রামারও আছে। একটা গ্রামার ভুল করি নাই, ভোকাবুলারি যতটুকু পারার পারছি, এবং আমি লিটারেচার ভুল করি নাই, আমি বললাম আপনার চান্স হয়ে যাবে, হ্যাঁ। একটাও গ্রামার ভুল করি নাই, লিটারেচার সবগুলা পারছি, এবং ভোকাবুলারিটা যেভাবে এখানে আসছে বুঝতে পারছি, এবং আমি শব্দগুলো মোটামুটি ডিলস উইথ, আমি এটার সাথে তার চান্স হবে, আমি বলে দিলাম, ঠিক আছে। সো এই বিষয়গুলোর উপরে আমল করে সবাই পড়েন, অ্যান্ড এখানে যে সাজেশনসগুলো দিয়েছিলাম সেগুলো একবার সবাই দেখে নেবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা জানেন যে জাহাঙ্গীরনগরের আগেও আমি অনেকটা আপনাদেরকে পজিটিভাইজ করেছি, এবং এখনও বলছি যে হয়তোবা সবার কপালে যে সব কিছু থাকে তা না। আমরা অনেক সময় অনেক কিছু ড্রিমস দেখি যেটার অ্যাপিয়ারেন্স আমাদের হচ্ছে কাজ করে না, রিয়েলিটিতে আমাদের বসবাস করতে হয়। হয়তোবা আমার জন্য চট্টগ্রাম ইউনিভার্সিটি লেখা আছে, অথবা রাজশাহী ইউনিভার্সিটি লেখা আছে। সো সেই দিকেই আপনি যাচ্ছেন। এই যে আজকের ক্লাসটা শোনা, বা এটাও কিন্তু আপনার কপালে লেখা ছিল জন্যই আপনি করতে পারছেন, হ্যাঁ। সো অল দ্য ভেরি বেস্ট, সবাই ভালো করেন, সুস্থ থাকেন। দেখা হবে আপনাদের সাথে পেইড ব্যাচের ক্লাসগুলোতে। আল্লাহ হাফেজ। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার আইডিতে নক করতে পারেন, অথবা লিজেন কেয়ারের পেজে।